হ্যালো, আজ আমরা ক্লাস 12-এর কিছু প্রশ্ন নিয়ে মডেল কোশ্চেন নিয়ে আলোচনা করছি, যা বোর্ড নিট যেই লেভেলে প্রশ্ন থাকবে। মেনলি আমরা বোর্ড লেভেলের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি, ইন্টারেস্টিং। তো চলো শুরু করছি। তড়িৎ কোষে তড়িৎ চালক বল সঠিকভাবে পরিমাপের ক্ষেত্রে পোটেনশিওমিটার না ভোল্টমিটার কোনটি উপযুক্ত? চলো, একটা কোষ আগে বুঝে নিই বিষয়টা কি বলছে। এটা একটা কোষ, এই কোষের তড়িৎ চালক বল পরিমাপ করতে বলা হয়েছে, অর্থাৎ ই। ধরো এই কোষটার তড়িৎ চালক বল ই, এটা পরিমাপ করতে বলা হয়েছে। এই কোষটার ক্ষেত্রে একটি আভ্যন্তরীণ রোধ সবসময় থাকবে, যেটাকে আমরা বলছি আর, স্মল আর। যখন আমরা পরিমাপ করতে চাইব তখন এর সাথে আমরা একটা ভোল্ট মিটার রাখছি, ভোল্ট মিটার যুক্ত করছি। কীরকমভাবে? না, এর সমান্তরালে একটা ভোল্ট মিটার যুক্ত রাখলাম। এর ফলে কি হচ্ছে না, এই কোষটা একটা বর্তনী সম্পূর্ণ করছে, ফলে এর মধ্য দিয়ে একটি প্রবাহ পাঠাবে। ধরে নিচ্ছি প্রবাহটা আই। কেননা এই কোষটার সাথে যখন তুমি এইভাবে একটি ভোল্ট মিটার যুক্ত করেছো, তখন এই কোষটা একটা প্রবাহ করবে, কারণ এটা একটা বদ্ধ বর্তনী সম্পূর্ণ করেছে। আমি প্রবাহটা ধরে নিচ্ছি আই। কেভিএল, কিরচফসের ভোল্টেজ ল থেকে আমরা যদি এই বর্তনীতে একটি কেভিএল লাগাই, তাহলে কেভিএল কি দাঁড়াচ্ছে? সার্কিটটাকে আরেকটু ইজিয়েস্ট ভাবে আঁকি। ধরো এটা কোষ, এর একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স, আভ্যন্তরীণ রোধ আছে, যাকে আমরা বলছি আর। আচ্ছা, এই ভোল্টমিটার, তার একটা রোধ আছে, সেই রোধটাকে আমরা ধরছি ক্যাপিটাল আর। সেই রোধটাকে আমরা ধরছি ক্যাপিটাল আর। এই কোষের তড়িৎ চালক বল ই, এটা প্রভাব পাঠাচ্ছে এই বরাবর, এরকম করে প্রভাব পাঠাচ্ছে। কত মানে প্রভাব পাঠাচ্ছে? আই মানে প্রভাব পাঠাচ্ছে। কেভিএল আমরা অ্যাপ্লাই করছি, কেভিএল প্রয়োগ করছি। কেভিএল প্রয়োগ করছি যখন কোন একটা বিন্দু থেকে যাত্রা শুরু করছি, ধরো এ বি সি ডি, এ থেকে যাত্রা শুরু করেছি, তাহলে এখান থেকে প্রবাহ এদিকে যাচ্ছে, তাহলে এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব। এই রোধটাকে ক্রস করলে কত বিভব প্রভেদ হবে? আই আর। প্লাস না মাইনাস? এখান থেকে এখানে গেলে নিম্ন বিভব মাইনাস আই আর, অর্থাৎ ওই রোধের আর, ক্যাপিটাল আর মানের রোধের ক্ষেত্রে ভোল্টেজ ড্রপ এ থেকে বিতে লুপ অর লুপ এ বি সি ডি এতে প্রয়োগ করছি, মাইনাস আই আর। গেল গেল গেল। এখানটাতে অ্যানাদার আই প্রবাহ হচ্ছে, ছোট আই ধরেছিলাম, আচ্ছা ছোট আই ধরেছিলাম, ওকে, আই আর। এখান থেকে এখানে, এইখান থেকে এখানে, তাহলে আই প্রবাহ হচ্ছে, রোধ স্মল আর, তাহলে আই আর। এখান থেকে এখানে কত তড়িৎ চালক বল ই, এইখান থেকে এখানে কি হচ্ছে? প্লাস, তাহলে প্লাস ই, ক্লোজ সার্কিট জিরো। তাহলে আমরা কি পাচ্ছি? ই মাইনাস আই আর ইজ ইকাল টু আই ক্যাপিটাল আর। এই বিভব প্রভেদের দুই প্রান্তে বিভব প্রভেদ হচ্ছে কি ভি। তাহলে এটাকে যদি আমরা বলি ভি, তাহলে আমরা পেলাম ভি ইকুয়ালস টু ই মাইনাস আই আর। ওকে, আমরা কি মাপতে চাইছি? ই মাপতে চাইছি, অর্থাৎ তড়িৎ চালক বল পরিমাপ করতে চাইছি। ওকে, তাহলে তড়িৎ চালক বল পরিমাপ করতে চাইছি, যদি এটা ভি এর সাথে সমান হয়, তাহলে ই, অর্থাৎ এই ভোল্ট মিটারের দুই প্রান্তের বিভব প্রভেদ কোষের দুই প্রান্তের বিভব তড়িৎ চালক বলের সাথে সমান হয়, তাহলে বিভব ভোল্ট মিটারটা পুরো পরিমাপ করতে পারবে। কখন হবে? যদি যদি এই আই আর ইজ ইকাল টু জিরো হয়, তাহলে ভি ইকুয়ালস টু ই হবে। আই আর এর মধ্যে আর কখনো জিরো হতে পারে না, কারণ কোষটার মধ্য দিয়ে প্রবাহ হয় তখনই বাধা দান করবে, অর্থাৎ আভ্যন্তরীণ রোধ শূন্য হতে পারে না। তাহলে কি শূন্য হতে পারে? আই ইকুয়ালস টু জিরো। অর্থাৎ কন্ডিশনটা কি? বিভব প্রভেদটা তড়িৎ চালক বলের সমান কখন হবে? যখন প্রবাহটা শূন্য হবে কোষের মধ্য দিয়ে। কি বললাম? কোষের
মধ্য দিয়ে প্রবাহ I সমান 0 হলে তবেই ভি অর্থাৎ কোষের তড়িৎচালক বল ওই ভোল্টমিটারটা পরিমাপ করতে পারবে, যেটা ইম্পসিবল। আমরা কি করি, একটা কোষ যার সাথে একটি তার যুক্ত থাকে, ওই তারের সঙ্গে যে কোষের তড়িৎচালক বল পরিমাপ করতে হবে সেটা একটা গ্যালভানোমিটারের মধ্য দিয়ে পাঠিয়ে এরকম একটা সার্কিট তৈরি করি। এইটা হচ্ছে গিয়ে এই কোষের তড়িৎচালক বল আমাকে পরিমাপ করতে হবে। এবারে যখন প্রতিমিত অবস্থা হয় সেই অবস্থাতে কি হয়, I = 0 হয়। কার মধ্য দিয়ে? এই কোষটার মধ্য দিয়ে, যেটা এই ভোল্টমিটারের মধ্য দিয়ে কখনোই সম্ভব নয়। তাই কিন্তু পোটেনশিওমিটারের একটি কন্ডিশন আমরা তৈরি করতে পারি যখন প্রতিমিত অবস্থা অর্থাৎ I = 0 হতে পারে। তাই কোষের তড়িৎচালক বল সঠিকভাবে পরিমাপের ক্ষেত্রে পোটেনশিওমিটার হচ্ছে গিয়ে উপযুক্ত, কারণ পোটেনশিওমিটারের যে যান্ত্রিক ব্যবস্থা তার সাহায্যে আমরা প্রবাহটাকে 0 করতে পারি, যেটা ভোল্টমিটারের ক্ষেত্রে সম্ভব না। তাই সঠিকভাবে পরিমাপের ক্ষেত্রে কোনটা উপযুক্ত? পোটেনশিওমিটার। উত্তরটা কেমন লিখবে? আচ্ছা, উত্তরটা এরকম ভাবে লিখতে হবে, লেখো একটি অজানা কোষের তড়িৎচালক বল পরিমাপের ক্ষেত্রে তার দুই প্রান্তের বিভব প্রভেদ তড়িৎচালক বলের সমান তখনই হয় যখন কোষের মধ্য দিয়ে প্রবাহ শূন্য হয়। কারণ আমরা জানি V = E - IR। এইখান থেকে এই ইকুয়েশনটা লেখো, এই ইকুয়েশনটা লিখে দাও। IR 0 হলে V = E হবে, আর নট ইকুয়ালস টু 0 স্মল আর আভ্যন্তরীণ রোধ, যেখানে V দুই প্রান্তের বিভব প্রভেদ, E কোষের তড়িৎচালক বল, আর কোষের মধ্য দিয়ে আর আভ্যন্তরীণ রোধ I তড়িৎ প্রবাহ। অর্থাৎ এটা লিখবার পর লিখবি কোষের মধ্য দিয়ে প্রবাহ শূন্য হলেই কোষের সঠিক তড়িৎচালক বল পরিমাপ করা যাবে, যা বিভব ভোল্টমিটার যুক্তকালে সম্ভব নয়। একটি পোটেনশিওমিটারের একটি বিশেষ অবস্থার ক্ষেত্রে অর্থাৎ প্রতিমিত অবস্থার ক্ষেত্রে প্রবাহটাকে 0 করে কোষের সঠিক তড়িৎচালক বল পরিমাপ করা সম্ভব। ওকে, চলো আসছি আমরা পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা কি বলেছে দেখে নিই আমরা। অ্যামিটারের পাল্লা n গুণ বাড়াতে গেলে অ্যামিটারের রোধের কি পরিবর্তন ঘটাতে হবে? অর্থাৎ একটা অ্যামিটার ছিল, তার পাল্লাটাকে আমরা n গুণ বাড়াতে চাইছি, তার রোধটার কি পরিবর্তন ঘটাতে হবে? এটা হলো প্রশ্ন। একটু পজ করে ট্রাই করতে পারো, তাহলে আমি করে দিচ্ছি। আরেকটি খুব গুরুত্বপূর্ণ ভালো প্রশ্ন। একটা অ্যামিটার প্রথমত আমাকে বলো যে একটা অ্যামিটার যখন তৈরি করা হয় কি হয় না, একটা গ্যালভানোমিটারের সাথে শান্ট যুক্ত করা হয়। শান্ট কথার অর্থ হলো যে একটি ক্ষুদ্র মানের রোধ যদি সমান্তরালে যুক্ত করা হয় তাকে আমরা বলি শান্ট। ওকে, তাহলে অলরেডি একটা অ্যামিটার আছে, বুঝবার চেষ্টা করি। একটা অ্যামিটার, ওই অ্যামিটার ধরো I মানে তড়িৎ প্রবাহ পরিমাপ করতে পারে সর্বোচ্চ, এটার n গুণ বাড়াতে বলেছে। অর্থাৎ এই অ্যামিটারটাকে কিভাবে তৈরি করলে কি করতে হবে? অ্যামিটার প্রস্তুত করতে গেলে কি কনসেপ্টটা বললাম, শান্ট যুক্ত করতে হবে। তাহলে এই অ্যামিটারের সাথে যদি একটা S যুক্ত করে দিই তাহলে এটাও অ্যামিটার থাকবে, তবে এর পাল্লাটা বাড়বে। পাল্লাটা কত গুণ বাড়বে না, পূর্বের n গুণ বাড়তে চাইছি। তাহলে এখন যেটা I পরিমাপ করছিল এখন পরিমাপ করবে মূল প্রবাহ কত হবে, Ni। আচ্ছা, এটা কি হবে না, এই অবস্থায় যে রোধ ছিল, ধরো এই অবস্থায় রোধ ছিল R, এই অবস্থায় রোধ দাঁড়ালো R1। এই রোধের কি পরিবর্তন হবে, এটা হচ্ছে কোশ্চেন। বলো কোশ্চেনটা ক্লিয়ার। অ্যামিটারের পাল্লা n গুণ বাড়াতে গেলে অ্যামিটারের রোধের কি পরিবর্তন ঘটাতে হবে? এই অ্যামিটারটা I মানে সর্বোচ্চ পরিমাপ করছিল, তখন তার রোধ ছিল R। এখন অ্যামিটারটার সাথে একটা শান্ট যুক্ত করে দেওয়ার ফলে এর রোধ দাঁড়ালো R1। এখন এই অ্যামিটারটা পরিবর্তিত হয়ে Ni অর্থাৎ
পূর্বের n গুণ প্রবাহ পরিমাপ করতে পারছে। তাহলে এর রোধ অর্থাৎ R1টা আর এর কি রকম পরিবর্তন ঘটানো হয়েছে। চলো সিম্পল কনসেপ্ট আমরা দিই। এইটা দিয়ে তাহলে কত প্রবাহ যাচ্ছে না, এটা দিয়ে সর্বোচ্চ কত পরিমাপ করতে পারে, আই যেতে পারে, তার বেশি যেতে পারে। তাহলে এটা দিয়ে বাকিটা কত যাচ্ছে না, এটা দিয়ে তাহলে এনআই মূল প্রবাহ ছিল, এটা দিয়ে আই চলে গেলে তাহলে এনআই মাইনাস আই কার মধ্যে দিয়ে যাচ্ছে, শান্টের মধ্যে দিয়ে। ওকে, এর দুই প্রান্তের বিভব প্রভেদ কত, আই যেহেতু রোধ এর আর ইজ ইকুয়াল টু, আবার এই শান্টের দুই প্রান্তের বিভব প্রভেদ এন মাইনাস ওয়ান ইন্টু আই ইন্টু এস। ওকে, তাহলে আই আই কাটছে, তাহলে আর ইজ ইকুয়াল টু এন মাইনাস ওয়ান ইন্টু এস। ক্লিয়ার? আচ্ছা, আর ওয়ান কত, আর ওয়ান কি না, এখন এই যে অ্যাম্বিটারটা তৈরি হয়েছে তার রোধ কত না, এর রোধ কত আর, এর রোধ কত আর এস, তাহলে তুল্য রোধ কত, আর ওয়ান ইজ ইকুয়াল টু এস আর বাই এস প্লাস আর। ওকে, তাহলে আর এবং আর ওয়ানের মধ্যে রিলেশন কি, আর এবং আর ওয়ানের মধ্যে রিলেশন কি। ওকে, দেখো এই ইকুয়েশনটাতে, এই ইকুয়েশন থেকে আমরা কি পাই, আর ইজ ইকুয়াল টু এন এস মাইনাস এস, তাহলে আর প্লাস এস ইজ ইকুয়াল টু এন এস, উল্টে দিলাম, তাহলে ওয়ান বাই আর প্লাস এস ইজ ইকুয়াল টু ওয়ান বাই এন এস। দুটোরই হরে এস আর দিয়ে মাল্টিপুল করলাম, এস আর দিয়ে গুণ করলাম, তাহলে এস আর, তাহলে এস প্লাস আর ইজ ইকুয়াল টু এস আর বাই এন এস, এস এস কেটে যাচ্ছে, তাহলে ওয়ান বাই এন ইন্টু আর। আর এই অংশটা দেখো আর ওয়ান, তাহলে দাঁড়াচ্ছে আর ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান বাই এন ইন্টু আর। আরটা স্মল আর, আরটা কি ছিল না পূর্বের রোধ, আর ওয়ানটা কি হয়েছে, এটা কি দাঁড়ালো, এটা দাঁড়িয়েছে আর ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান বাই এন ইন্টু আর। অর্থাৎ কি হলো না, পূর্বের রোধ ছিল আর, পরের রোধ হয়েছে আর ওয়ান, তাহলে কত গুণ হলো না, এন গুণ বাড়ালে পূর্বের রোধের ওয়ান বাই এন গুণ হবে। অ্যামিটারের পাল্লা এন গুণ বাড়াতে গেলে পূর্বের রোধের ওয়ান বাই এন গুণ করতে হবে। ওকে, আসছি পরের কোশ্চেনে। ওকে, তো চলো এবারে প্রশ্নগুলো দেখে নিই। নিউটন কুলম টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটি কোন ভৌত রাশির একক, নিউটন কোন রাশির, বল, কুলম কোন রাশির, আধান, তাহলে নিউটন পার কুলম, এটা মানে ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্রের একক। দেখো তড়িৎ ক্ষেত্র সমান বল বাই আধান, তাহলে এটা কার একক, তড়িৎ ক্ষেত্রের কোন একক, নিউটন কুলম মানে এসআই একক। ওকে, তড়িৎ ক্ষেত্রের এসআই একক। নেক্সট পরের প্রশ্ন দেখি। ই ইজ ইকুয়াল টু, এরকম একটা মান দেওয়া আছে ভোল্ট পার মিটার, তড়িৎ ক্ষেত্রে এক্স ওয়াই তলে 50 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স নির্ণয় করো। আচ্ছা, তড়িৎ ফ্লাক্সের কনসেপ্ট কি ছিল, তড়িৎ ফ্লাক্স ছিল ফাই ইজ ইকুয়াল টু ই ডট এস, অর্থাৎ ক্ষেত্র প্রাবল্য এবং ক্ষেত্রফলের ডট প্রোডাক্ট বেরিয়েছিল তড়িৎ ফ্লাক্স। তাহলে ই ভেক্টর রাশি দেওয়া আছে, বাট এক্স ওয়াই তলে এত ক্ষেত্রফল বলেছে। এখানটাতে কনসেপ্ট দেখো, ক্ষেত্রফল কি রাশি ছিল, ভেক্টর রাশি। ক্ষেত্রফল যদি এক্স ওয়াই তলে ক্ষেত্রটা থাকে 50 বর্গ মিটার মানে মিটার স্কোয়ার এস, যখন এটাকে আমি ভেক্টর রূপে ডিফাইন করব, ক্ষেত্রফল সবসময় অভিমুখ হয় তলের সাথে লম্বভাবে। তাহলে তলের সাথে এক্স ওয়াই তলের সাথে লম্ব কি হবে, জেড অ্যাক্সিস। তাহলে আমরা এস ভেক্টরটাকে লিখতে পারি 50 কে ক্যাপ জেড অক্ষ বরাবর। তাহলে এখানে
ফ্লাক্স যখন নির্ণয় করতে বলছে তাহলে আমাকে এক্স ওয়াই তলে দেওয়া আছে, মানে আমি কোন অ্যাক্সিস বরাবর রাখবো? জেড অ্যাক্সিস। যদি আমাকে এক্স জেড তলে বলতো তাহলে কোন অক্ষ বরাবর হতো অভিলম্বটা, অর্থাৎ এই এক্স এর অভিমুখটা ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে এখানটাতে যে ভেক্টর থাকতো তার সাথে আমরা কি ক্যাপ দিতাম? জে ক্যাপ, প্লাস আইদার মাইনাস দিতে পারো। ওকে, প্লাস অথবা মাইনাস দিতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে ক্লিয়ার হয়েছে? এস এর অভিমুখটা কিভাবে দেখাবো? এবারে বলো, ই এর দেওয়া আছে 3i প্লাস 2j মাইনাস কে ডট 50k। ওকে, ডট প্রোডাক্ট করছি, করলে দাঁড়াবে 50। ইউনিট কি হবে? ইউনিট হবে ই এবং এস। তাহলে ই এর ইউনিট কি দেওয়া আছে? ভোল্ট পার মিটার ইন্টু এস এর ইউনিট কি দেওয়া আছে? ক্ষেত্রফলের মিটার স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে? 50 ভোল্ট মিটার উইথ মাইনাস বেরোচ্ছে, দেখো মাইনাস বেরোচ্ছে। হোয়াট ইজ ইন্ডিকেট দ্যাট? মাইনাস বেরোচ্ছে। মাইনাস ইন্ডিকেট কি করছে না? ফ্লাক্স মাইনাস। ফ্লাক্স দু ধরনের হতে পারে। এক, ধরো একটা ক্ষেত্র, এর ক্ষেত্র থেকে যদি বলরেখা বা ফ্লাক্স বহির্মুখী হয়, অর্থাৎ ই ক্ষেত্র প্রাবল্য বহির্মুখী হলে আমরা ফ্লাক্সটাকে বলি প্লাস, আর কোনো একটা তলে ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ যদি অন্তর্মুখী হয় তাহলে ফ্লাক্সটাকে আমরা বলি মাইনাস। তাই এখানে মাইনাস বেরিয়েছে বলতে পারো। ওকে ওকে ওকে, দেখো এবারে প্রশ্ন। 1 মাইক্রোফ্যারাড ধারকত্বের গোলাকার তরল বিন্দুকে ভেঙে 8টি তরল বিন্দু পরিণত হলো। প্রতিটি ছোট ছোট তরল বিন্দুর ধারকত্ব কত? ছোট। ওকে, তো চলো দেখে নিই কনসেপ্টটা কি। না, একটা বড় তরল বিন্দু ছিল, কিরকম আকার? গোলাকার। এটাকে ভেঙে 8টা টুকরো করে নিয়েছে, এরকম 8টা টুকরো করে নিয়েছে। 8টা, এর যা আয়তন, 8টা টুকরের আয়তন তো সেম হবে। তাহলে এর আয়তন, এর ব্যাসার্ধটা যদি আর থাকতো, প্রতিটা ছোটর ব্যাসার্ধ আর যদি হয়, কেননা প্রতিটা সমান আকৃতির 8টি তরল বিন্দু সমান আকৃতির করো, তাহলে এখানটাতে কনফিউশন থাকে না। সমান আকৃতির 8টি তরল বিন্দু পরিণত হলো। ওকে, তাহলে প্রতিটি ছোট তরল বিন্দুর ব্যাসার্ধ আমরা ধরছি স্মল আর, বড় তরল বিন্দুটার ব্যাসার্ধ ক্যাপিটাল আর। যেহেতু বড়টা ভেঙে ছোটটা হয়েছে, এই বড়টার যা আয়তন ছোটগুলোর মোট আয়তন সেম হবে। গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব। বড়টার আয়তন, ছোটটার প্রতিটার আয়তন কত হবে? 4/3 পাই স্মল আর কিউব। কটা আছে? 8টা ইন্টু 8। কেন এই আয়তনটা সমান হবে, বড়টা ভেঙে যেহেতু ছোটটা, মোট আয়তনটা সমান। তাহলে এটা দেখলে আমরা কি পাচ্ছি? আর কিউব ইজ ইকুয়াল টু 8 স্মল আর কিউব। রুট তুলে নিলে, কিউব তুলে নিলে দাঁড়াচ্ছে আর ইজ ইকুয়াল টু 2r, অর্থাৎ স্মল আর, অর্থাৎ প্রতিটি ছোট তরল বিন্দুর ব্যাসার্ধ দাঁড়াচ্ছে বড়র অর্ধেক। প্রশ্ন হলো কেন এটা করতে গেলাম? কারণ আমরা একটা কনসেপ্ট জানি, কোনো গোলকের আকৃতির বস্তুর ক্যাপাসিট্যান্স, ধারকত্ব সমান হয় 4 পাই এপসাইলন 0 অফ আর, অর্থাৎ ব্যাসার্ধ। তাহলে বড় তরল বিন্দুর ধারকত্ব 4 পাই এপসাইলন 0 ক্যাপিটাল আর, ছোটর প্রত্যেকটার কত হবে? C1 ধরছি 4 পাই এপসাইলন 0 স্মল আর। স্মল আর ক্যাপিটাল আর, অর্থাৎ 8টা এই কারণে ক্যালকুলেট করলাম কারণ ধারকত্বের সাথে ব্যাসার্ধের একটি রিলেশন আছে, এই রিলেশনটার কারণে। ওকে, স্মল আরটা সমান পেয়েছি এখানে কত? 4 পাই এপসাইলন 0 ক্যাপিটাল আর বাই 2। এবারে দেখো 4 পাই এপসাইলন 0 ক্যাপিটাল আর সমান বড় আর, বড় গোলকের ধারকত্ব বাই 2। তাহলে ছোট প্রত্যেকটার কি হবে না? অর্ধেক হয়ে যাচ্ছে। যেহেতু এটা 1 দেওয়া ছিল, তাহলে আমরা কি হবে? এটা 1/2 মাইক্রোফ্যারাড। উত্তরটা ক্লিয়ার হলো। অর্থাৎ ছোট তরল বিন্দুর ধারকত্ব দাঁড়ালো C1 যদি আমরা ধরি 1/2 মাইক্রোফ্যারাড। যেহেতু বড় তরল বিন্দুর ঘনত্ব ধারকত্ব দেওয়া আছে 1, তাহলে 1/2 মাইক্রোফ্যারাড। ওকে, ক্লিয়ার। তাহলে পরেরটাতে আসি আমরা। পরেরটা কি বলেছে? এখানটাতে বলেছে, দেখো প্রশ্নটা তুলে নিয়েছো,
খাতায় তুলে নিয়েছো? সব ক্লিয়ার? একদম ক্লিয়ার তো? চলো, যদি সমস্যা থাকে কমেন্ট বক্সে দিতে হবে যে এই জায়গাটাতে আরেকবার বললে ভালো, বা এই জায়গাটাতে ক্লিয়ার হলো না। ওকে, চলো, একটি উত্তল দর্পণে 1/n গুণ বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হলো। বস্তু দূরত্ব এইটা কত? n-1 ইন্টু এফ। এফ যেখানে কি ফোকাস দৈর্ঘ্য। ওকে, আচ্ছা, প্রতিবিম্ব গুণ বিবর্ধিত, অর্থাৎ প্রতিবিম্বের রৈখিক বিবর্ধনের সূত্র আমরা পেয়েছি ক্যাপিটাল এম রৈখিক বিবর্ধন ইজ ইকুয়াল টু v/u। ভি মানে কি? প্রতিবিম্ব দূরত্ব। ইউ মানে কি? বস্তু দূরত্ব। সমান কত বলেছে এটা? এম এর মানটা বলে দিয়েছে 1/n ইজ ইকুয়াল টু v/u। আমাকে ফাইন্ড আউট করতে বলেছে ইউ এর ভ্যালু। আচ্ছা, গোলীয় দর্পণের ক্ষেত্রে ইউ ভি এফ এর একটা রিলেশন পেয়েছি। কি রিলেশন? 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। ওকে, আচ্ছা, এটা কি দর্পণ বলেছি? উত্তল দর্পণ। উত্তল দর্পণ, এটা উত্তল দর্পণ। এর এফ কি? পজিটিভ। এই দূরত্বটা আমাকে আলোকরশ্মি, বস্তু যদি এখানে থাকে তাহলে বস্তু দূরত্ব, ওকে, বস্তু সামনে থাকবে তাহলে মাইনাস। ওকে, তাহলে এটা হচ্ছে গিয়ে এফ পজিটিভ, ভি সমান হচ্ছে গিয়ে এখান থেকে আমরা ভি পাচ্ছি, ভি ইজ ইকুয়াল টু পাচ্ছি u/n। দেখো, তাহলে 1/v কত পাবো? n/u। আচ্ছা, ইউ কি? মাইনাস, তাহলে 1/u। এফ কি? প্লাস, তাহলে 1/f। এখান থেকে দেখো 1/u কমন নিলে পাচ্ছি n-1। আমার টার্গেট কি? আমার লক্ষ্য কি? ইউটাকে ফাইন্ড আউট করা। তাহলে ইউটাকে ফাইন্ড আউট করে ক্রস মাল্টিপ্লিকেশন করো। ক্রস মাল্টিপ্লিকেশন করলে দাঁড়াচ্ছে ইউ ইজ ইকুয়াল টু n-1 ইন্টু এফ। ওকে, এক্ষেত্রে এই মানটা বেরোলো n-1 ইন্টু এফ। এফটা কি ছিল? ফোকাস দৈর্ঘ্য। ওকে, চলো আসছি পরের কোশ্চেনে। ওকে, দেখো এরকম একটা সার্কিট দেওয়া আছে, সি, 2C, 3C, 4C। এরকম একটা ভি বিভব প্রভেদ একটা ব্যাটারির সাথে, এই দুই প্রান্তের বিভব প্রভেদ ভি এরকম ব্যাটারির সাথে যুক্ত করা আছে। প্রশ্ন হলো এই 4C এবং 2Cর মধ্যে আধানের তুলনা করো। ওকে, ফার্স্ট অফ অল দেখো এই দুটো প্রান্তের সাপেক্ষে, অর্থাৎ এই বিন্দু এবং এই বিন্দুর সাপেক্ষে, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, এই দুটো বিন্দুর সাপেক্ষে সি, 2C এবং 3C কি সমবায় আছে? শ্রেণী সমবায় আছে। আর তাদের সাথে এদের যে শ্রেণী সমবায়ের তুল্য রোধ, তার সাথে 4C সমান্তরালে আছে। দেখো সার্কিটটা দেখে বুঝতে পারছো কিনা বলো? ক্লিয়ার? এই তিনটে শ্রেণীতে তাদের যে তুল্য, তাদের সাথে 4C সমান্তরালে আছে। তাহলে সার্কিটটা এই রকম হতো এক্স্যাক্টলি। ওকে, আমাকে চিন্তা করতে হচ্ছে কিরকম না, এইটা এবং 2Cর, তার মানে এই তিনটের যেহেতু শ্রেণীতে আছে কি কি? সি, 2C এবং 3C কিসে আছে? শ্রেণীতে। ওকে, তাহলে কি বলতে পারি? এদের প্রত্যেকের আধান সমান। এদের প্রত্যেকের আধান সমান। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এদের যে তুল্য এইখানটাতে বেরোচ্ছে, ধরো সি ড্যাশ 4C, এই তুল্যর মধ্যে যা আধান আছে সেটাই আবার সি, 2C, 3Cর মধ্যে আছে। আচ্ছা, ওকে, কি বলছি আবার? আবার দেখো সি ড্যাশ ও 4C কিসে আছে? সমান্তরালে। সমান্তরালে আছে মানে এদের দুজনেরই বিভব একই। বিভব একই। ওকে, এদের দুজনের বিভবটা এক। কত না? ভি। তাহলে এদের দুজনের মধ্যে আধান কত আছে আমি ক্যালকুলেট করতে পারবো। সি ড্যাশের মধ্যে আধান যদি আমরা ধরে নিই কিউ ড্যাশ, আর 4Cর মধ্যে আধান যদি হয় কিউ, তাহলে আমরা নির্ণয় করতে পারবো, কারণ এই দুজনে কিসে আছে? বিভব একই। বিভব কত? ভি। তাহলে কিউ ড্যাশ সমান কত লিখতে পারি? সি ড্যাশ ইন্টু ভি।
কিউ সমান কি লিখতে পারি, এর ক্ষেত্রে 4c ইন্টু ভি। সি ড্যাশ কত, সি ড্যাশ না সি ড্যাশ, যেহেতু সি টু সি থ্রি সি শ্রেণীতে আছে তাহলে তাদের তুল্য। ওকে, তাহলে এটা হচ্ছে 6c 6 প্লাস 3 প্লাস 1 সরি 2 যদি 11/6c, তাহলে c ড্যাশ ইজ ইকুয়াল টু 6/11 ইন্টু c। বলো ক্লিয়ার আছে? তাহলে এখানে দাঁড়াচ্ছে 6/11 ইন্টু c ভি। কি বললাম, তাহলে এটার মধ্যে যা আধান আছে এটার মধ্যে আলাদা আধান আছে। এবারে এই সি ড্যাশ সমান কি এই তিনটে শ্রেণীতে, তার মানে ইন্ডিভিজুয়াল সি টু সি বা থ্রি সির মধ্যেও এই পরিমাণ আধান আছে, অর্থাৎ সি ড্যাশের মধ্যে যা আধান আছে টু সির মধ্যেও সেই কিউ ড্যাশ আধান আছে। আমাকে প্রশ্ন করেছে 4c এবং 2cর, তাহলে 4cর আধান কত, কিউ ইজ টু কিউ ড্যাশ। ক্লিয়ার হলো? যেহেতু সি ড্যাশটা এই তিনটের শ্রেণী সমবায়ের তুল্য রোধ। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে, কিউ কত বেরিয়েছে 4cv বাই এ কত বেরিয়েছে কিউ ড্যাশ 6cv, ওপরে উঠে যাচ্ছে 11, সিভি সিভি কেটে যাচ্ছে, 2 2 6 2 3 6, তাহলে 22:3, অর্থাৎ 2c এবং 4cর মধ্যে যে আধান তাদের তুলনা অনুপাত হচ্ছে 22:3, 22:3। ওকে, আসছি পরের কোশ্চেনে। চল, এর আমরা লুপ দেওয়া আছে এ বি সি ডি। এই লুপের ক্ষেত্রে ওতে, এই লুপে আই প্রবাহের দরুন ওতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, আমরা এই যে লুপটাতে ডিএ বা সিবি এই দুটো দেখো, একটা সরলরেখা, সরলরেখা অসীম দৈর্ঘ্যের তার, ঋজুতারের অক্ষের উপরে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য 0 হয়। তাহলে আমরা এ বি সি ডি এই লুপটাতে কতগুলো অংশে ভাগ করছি, কি কি না, এ বি একটা অংশ, বিসি একটা অংশ, সিডি একটা অংশ, ডিএ একটা অংশ। তাহলে এ বি এই অংশের দরুন এটা কিরকম আকৃতির, এটা এরকম একটা চাপ, আর্ক, বৃত্তচাপ। বিসি সরল রেখা, ঋজুতার। সিডি একটা বৃত্তচাপ অংশ, ডিএ একটা সরল রেখা অংশ। এই প্রতিটা অংশের দরুন এই বিন্দুতে যদি চৌম্বক ক্ষেত্র বের করতে পারি এবং তাদের যদি আমরা ভেক্টর যোগ করতে পারি, তাহলে আমরা ও বিন্দুতে মোট চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে পারবো, মোট চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে পারবো। তো চলো, আমি প্রথমেই বলেছি একটা সরলরেখার অক্ষের উপরে, তাহলে বিসির এর অক্ষের উপরে ও বিন্দু, তাহলে বিসির জন্য ও বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য 0। একই রকম ডি এর জন্য ক্ষেত্র প্রাবল্য 0। আচ্ছা, এবির জন্য ক্ষেত্র প্রাবল্য একটা থাকবে, আমরা ধরছি B1, সিডির জন্য ক্ষেত্র প্রাবল্য B2। বলো এই চারটা ক্লিয়ার কিনা? তাহলে আমি যদি মোট ওতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে চাই, তাহলে বি সমান B1 প্লাস B2। এবির জন্য থাকছে, বিসির জন্য থাকছে না, সিডির জন্য থাকছে, ডি এর জন্য 0, মোট যোগ করলে এই দুটো 0 ছিল, তাই লিখলাম না B1 প্লাস B2। আচ্ছা, এবারে বলো একটা বৃত্তচাপ, একটা বৃত্তচাপ, তার জন্য তার কেন্দ্রে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত, বি সমান μ0 I, আর্কের মধ্যে দিয়ে প্রবাহ যদি I হয়, বাই টোয়াইস আর, আর কি ব্যাসার্ধ, ইন্টু থিটা বাই 2π। থিটা কি, এই দুই প্রান্ত যে কোণ উৎপন্ন করেছে। ওকে, এক্ষেত্রে এবি বা সিডি দুজনেই কত কোণ উৎপন্ন করেছে 30। থিটাটা তাহলে কত, এক্ষেত্রে এবি এবং সিডি দুজনের জন্য থিটা কত পাই, এটাকে রেডিয়ানে আমরা লিখব π/6। দুজনের ক্ষেত্রেই কেন্দ্রে কোণ হচ্ছে π/6 30। আচ্ছা, কিন্তু আর্কটা আলাদা আলাদা, এই আর্কটা বলে দেওয়া আছে এর একটা এ,
এই আর্কটা বলে দেওয়া আছে বি। ওকে, দেখো ও ডি এ, ও বি বি। ওকে, আচ্ছা তাহলে B1 কার জন্য? এ বির জন্য কি হচ্ছে? B1 মিউ 0 I বাই 2 ইন্টু বি ইন্টু পাই বাই 6 ইন্টু 2 পাই, থিটার মান পাই বাই 6 2 পাই, প্লাস B2 হচ্ছে B2 হচ্ছে মিউ 0 I বাই টোয়াইস এ পাই বাই 6 ইন্টু 2 পাই, একই রকম পাই বাই 6। এবারে আসছে এবি এবং সিডি, সিম্পল যোগ করলাম। কেন? দেখি ঠিক করেছি। দেখো এবার একটা আর্কের দরুন এই বিন্দুতে ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কিরকম হবে? এই চারটি আঙুল প্রবাহের অভিমুখে ঘোরাও, তাহলে বৃদ্ধাঙ্গুলি কোন দিকে থাকছে? এবির জন্য বৃদ্ধাঙ্গুলি কোন দিকে থাকছে? অন্তর্মুখী। তাহলে এবির জন্য বি এর অভিমুখ হচ্ছে অন্তর্মুখী, ক্রস। ওকে, আচ্ছা সিডির জন্য, সিডির তাহলে এই আঙুলগুলো সিডি, দেখো সিডি বুড়ো আঙুল কোন দিকে? বহির্মুখী। তাহলে এর জন্য অভিমুখটা হচ্ছে কি বহির্মুখী। কার না? এই তলের সঙ্গে, এই তলের সঙ্গে, তাহলে একই রেখীয় না বিপরীত। তাহলে এটা একটা হচ্ছে এই রকম, একটা হচ্ছে ওই রকম, তাহলে অভিমুখটা কি হবে? দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত? 180 হচ্ছে। তাহলে কি হবে না দুজনের বিয়োগ ফল হবে। তাহলে দুজনের একটাকে প্লাস ধরলে একটাকে মাইনাস ধরো, দুজনের বিয়োগফল। কেন? ক্যালকুলেশনটা ক্লিয়ার হলো কিনা বলো, ক্যালকুলেশনটা ক্লিয়ার হলো কিনা বলতে হবে। আমার ক্ষেত্রে এ বি, ডান হাত এ বি, বাকি চারটে আঙুল, তাহলে বৃদ্ধাঙ্গুলি কোন দিকে? অন্তর্মুখী, তাহলে অভিমুখ অন্তর্মুখী। B2 অভিমুখ কোন দিকে? বহির্মুখী, এই তলের সাথে লম্ব হবে। ওকে, তাহলে B1 এবং B2 দুটো কি রাশি ছিল? ভেক্টর রাশি। তাদের অন্তর্বর্তী কোণ কত? একটা ভেতরের দিকে একটা বাইরের দিকে, অ্যাঙ্গেলটা হচ্ছে 180। 180 হলে দুটো ভেক্টরের সামেশন যদি আমরা করতে চাই তাহলে মাইনাস হয়, A মাইনাস বি বা P মাইনাস কিউ হয়, করেছি আমরা। তাহলে তোর দাঁড়াচ্ছে মিউ 0 I, পাই পাই কাটছে, দেখো 12 12 দুগুণে 24, মিউ 0 I বাই 24 আমরা কমন নিয়ে নিলাম, তাহলে থাকছে 1 বাই বি মাইনাস 1 বাই এ। বলো কনসেপ্টটা ক্লিয়ার হলো কিনা? কনসেপ্টটা ক্লিয়ার হলো কিনা? ওকে, চলো আসি পরের প্রশ্নে। এরপরে আমরা আসছি দুটো পিওর মানে একদম থিওরিটিক্যাল প্রশ্ন। এক, যদি থাকে উপাক্ষীয় রশ্মি কি? উপাক্ষীয় রশ্মি কাকে বলে? উপাক্ষীয় রশ্মি কাকে বলে? আরেকটা প্রশ্ন বলবো, সংকট কোণের মান, সংকট কোণের মান কোন বিষয়ের উপর নির্ভর করে? কোন বিষয়ের উপর নির্ভর করে? ওকে, কোন বিষয়ের উপর নির্ভর করে? ওকে, উপাক্ষীয় রশ্মি, উপাক্ষীয় রশ্মি কাকে বলে? একটা গোলীয় দর্পণ, এটা হচ্ছে কি প্রধান অক্ষ, এটাকে আমরা বলছি মেরু। যে রশ্মিগুলো প্রধান অক্ষের সাথে খুব ক্ষুদ্র কোণে আপতিত হবে বা মেরুর খুব কাছাকাছি আপতিত হবে তাকে আমরা বলছি উপাক্ষীয় রশ্মি। যে সকল রশ্মি গোলীয় দর্পণে বা গোলীয় তলে প্রধান অক্ষের সাথে খুব কম কোণে এবং মেরুর খুব কাছাকাছি, দেখো খুব কোণ, এটা প্রধান অক্ষ, এটা প্রধান অক্ষ, খুব কম কোণে বা মেরুর খুব কাছাকাছি
অঞ্চলে আপতিত হয় তাকে উপাক্ষীয় রশ্মি বলে। উপাক্ষীয় রশ্মি বলে। ওকে, চলো এরপরের প্রশ্ন কি বলেছে দেখো, সংকট কোণের মান কোন বিষয়ের উপর নির্ভর করে? সংকট কোণটা একবার দেখে নিই একটু। এটা একটা মাধ্যম, ঘনমাধ্যম, এটা লঘু মাধ্যম। আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে আপতিত হওয়ার সময় অভিলম্ব থেকে দূরে সরে যায়। যে কোণের জন্য আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় এটা ছিল বিভেদ ঘেঁষে যাবে, বা প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হবে। এটা ছিল, তাকে বলা হচ্ছিল সংকট কোণ। কি বলছিল? আলোকরশ্মি কোথা থেকে কোথায় যেতে হবে? ঘন থেকে লঘুতে যাওয়ার সময় যে কোণে আপতিত হলে প্রতিসৃত রশ্মি বিভেদ তল ঘেঁষে যায় বা প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হবে, তাকে আমরা বলি সংকট কোণ। তাহলে এক্ষেত্রে যদি আমরা শ্রেণীর সূত্র লাগাই কি পাচ্ছিলাম? এটা যদি μ1 এটা μ2 হয়, তাহলে কি লিখবো? μ1 sin theta c is equal to μ2 sin 90। তাহলে দাঁড়াচ্ছে sin theta c is equal to sin 90 কত? 1। তাহলে μ2 by μ1। ওকে, তাহলে থিটা সি কি ছিল? সংকট কোণ। কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে? sin theta c সমান পেয়েছো μ2 by μ1। μ2টা কি? লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক। μ1 কি? ঘনমাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে কোন বিষয়ের উপর নির্ভর করে? মাধ্যমের প্রতিসারাঙ্কের উপর নির্ভর করে। প্রতিসারাঙ্কের উপর নির্ভর করে। এটাকে দেখাতে পারবে, মনে নেই করতে পারবে, নির্ভর করে। ওকে, ক্লিয়ার হয়েছে? চলো এ পর্যন্ত, আসছি পরের ক্লাসে। থ্যাংক ইউ।